তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার প্রস্তুতি চলছে। কাজ শেষ হয়েছে 70% বেশি। আগামী বছরে মিলবে অতিরিক্ত ব্যান্ডউইথ। সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে কাল। ইতিবাচক পদক্ষেপ বলছেন সংশ্লিষ্টরা, আরও সহায়তা চান মৎস্যজীবীরা। আলু মজুদে নেমেছেন নতুন নতুন ব্যবসায়ী। কৃষকের ঘর ফাঁকা হতেই বাড়ছে দাপট। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বা চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। শুধু দেশীয় উদ্যোক্তাদের তৈরি করা পণ্য নিয়ে জাতীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি শুনবো তার বক্তব্যটি। সরকার এসেছিল, জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার, কেউ এটা কোনো উদ্যোগ নেয়নি। আমি আসার পর আমরা সেটাও সমাধান করেছি। আমাদের বিশাল সমুদ্র সীমা, সেই সমুদ্র সীমা আইন 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান। কিন্তু আমার ভাবতে অবাক লাগে যে যারা 75 পরে সরকার এসেছিল, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, তারা কোনোদিনই আমাদের যে সমুদ্র সীমা আমাদের অধিকার আছে এই কথাটাও তাদের মুখে উচ্চারিত হতে শুনি নাই। কিন্তু যেহেতু আমি জানতাম, আমি বিশেষজ্ঞদের সঙ্গে সবসময় পরামর্শ করেছি। আমি সরকারে এসেই প্রথমবার থেকে উদ্যোগ নিয়েছিলাম, মাত্র 5 বছর করতে পারিনি। দ্বিতীয়বার আমরা উদ্যোগ নেই এবং জাতির পিতা বঙ্গবন্ধু 74 সালে এই আইনটা করেন, আর জাতিসংঘ করে 1982 সালে। আমরা যখন সরকার গঠন করি আমি আনক্লজে সই করে আসি, তারপরে মাঝখানে 8টা বছর নষ্ট হয়ে যায়। 2009 এসে আমরা উদ্যোগ নিই এবং এই যে বিশাল সমুদ্র সীমা আমরা পেয়েছি, এখানে আমাদের সমুদ্র সম্পদ, সেগুলো আমাদের কাজে লাগাতে হবে। এখানেও কিন্তু অনেক জিনিস কিছু আছে যা আমরা আহরণ করতে পারি। এখানেও কিন্তু আমাদের এই উদ্যোক্তারা কাজ করতে পারেন বিভিন্ন অঞ্চলে। ইতিমধ্যে যেমন কক্সবাজার ক্রুজকুলে সি উইড তৈরি করা, এটা কিন্তু শুরু হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ করছে, আমরা তাদেরকে উৎসাহিত করছি। কাজে এরকম আমাদের বহু ক্ষেত্র আছে যেখানে আমাদের কাজ করবার সুযোগ আছে। আর আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমাদের এক এক অঞ্চলে এক এক ধরনের পণ্য উৎপাদন হয়। এই যে অঞ্চলে যেটা বেশি উৎপাদন হবে সেটা যদি আমরা সেভাবে প্রক্রিয়াজাত করতে পারি, আমাদের নিজের দেশের চাহিদা বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে গ্রাম পর্যায় পর্যন্ত। সেখানে যেমন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে, আবার বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। কাজে সেই দিকে দৃষ্টি রেখেই উদ্যোক্তা নেওয়া উচিত। আমরা ইতিমধ্যেই যেগুলি আধুনিক মানে যাতায়াত ব্যবস্থা, একদিকে ডিজিটাল বাংলাদেশ, সেটা করে দিয়েছি। সেই সাথে গভীর সমুদ্র বন্দর, আরও নতুন সমুদ্র বন্দর আমরা নির্মাণ করছি। গভীর সমুদ্র বন্দর সেটা কক্সবাজারের মহেশখালী, মাতারবাড়ি, সেখানেও নির্মিত হচ্ছে। নতুন আরেকটা সমুদ্র বন্দর পায়রা বন্দর আমরা করে দিচ্ছি। তাছাড়া বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী নদীর তলদেশ থেকে এখন গাড়িও যেতে পারে। কাজে সেটাও চট্টগ্রামবাসী খুবই খুশি। তারা গানও বানিয়েছে, দরজার তলে চলের গাড়ি। কাজে সেটাও করে দিয়েছি। পদ্মা বহুমুখী সেতু, এটা নিয়ে যথেষ্ট আমাদের উপর নানা ধরনের চাপ ছিল। আপনারা জানেন, কোনো এক ব্যক্তির সামান্য একটা এমডির পদের লোভে পদ্মা সেতু টাকা বন্ধ করে, তখন সিদ্ধান্ত আমাদের উপরে দোষারোপ করে দুর্নীতির। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং বলেছিলাম যে কারো টাকা না, নিজের টাকায় পদ্মা সেতু করব। আজকে আমরা নিজের অর্থে পদ্মা সেতু করতে পেরেছি। এই জন্য আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে পদ্মা সেতু নির্মাণের ফলে কর্মক্ষেত্র প্রসারিত হয়েছে। আপনাদের পুরো দক্ষিণ অঞ্চল সংযুক্ত হয়েছে। আজকে দক্ষিণ অঞ্চল সবসময় অবহেলিতই ছিল। প্রায় 21টা জেলা আজকে সংযুক্ত। 96 সালে সরকারে যখন আসি, তখন আমরা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু করে দিয়েছিলাম। সেখানে রেল লাইন, বিদ্যুৎ, গ্যাস লাইন সহ
আবার সেখানে অবশ্য এখন আলাদা রেল লাইনও হচ্ছে। আর পদ্মা সেতুতে রেল এবং প্রতিটি ইউটিলিটি অর্থাৎ ওয়াইফাই কানেকশান, সেখানে বিদ্যুতের লাইন, সেখানে গ্যাসের লাইন সব কিছু আমরা করে দিয়েছি। কাজে সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকে বিশাল কর্মক্ষেত্র উন্মুক্ত হয়ে গেছে। কাজে আমাদের ওই পদ্মার ওপারে দেশ যে জেলাগুলি বা ইউনিয়নগুলি, সেখানকার মানুষেরও আর্থসামাজিক উন্নতি হচ্ছে, সেখানেও বিনিয়োগের বিরাট সুযোগ এসে গেছে। দর্শক, জাতীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা শুনছিলাম তার বক্তব্যটি। চলে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। এবার তৃতীয় সাবমেরিন কেবলের সাথে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে 70%-এরও বেশি। 2025 সালে রাষ্ট্রায়ত্ত তৃতীয় সাবমেরিন কেবলের সুবিধা পাওয়া যাবে। এই সময় প্রথম বেসরকারি সাবমেরিন কেবলও যুক্ত হবে বাংলাদেশ। প্রযুক্তিবিদরা বলছেন এই দুই কনসোর্টিয়ামের মাধ্যমে অতিরিক্ত 45,000 জিপিবিএস ব্যান্ডউইথের সক্ষমতা তৈরি হবে। 5G, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ নানা উন্নত প্রযুক্তি হাতছানি দিচ্ছে। নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পূর্বাভাস বলছে 2025 সাল শেষে ব্যান্ডউইথের ব্যবহার বেড়ে দাঁড়াবে 34,000 জিবিপিএসে। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দ্রুত সিমিউ 6 কনসোর্টিয়াম বা তৃতীয় সাবমেরিন কেবলের সুবিধা পেতে চাইছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি। 2025 সালের মাঝামাঝি তৃতীয় সাবমেরিন কেবলের সেবা পাবে বাংলাদেশ। এর মাধ্যমে 13,200 জিবিএস ব্যান্ডউইথ পাওয়া যাবে, এমনটি প্রত্যাশা বিএসসি পিএলসি। বাস্তব অগ্রগতি ইতিমধ্যে 71% অর্জিত হয়েছে। আমরা কক্সবাজারের জন্য একটা নতুন ভবন নির্মাণ করেছি, আর আরেকটা টেন্ডার হয়েছে এই ইন্টারনাল কাজের জন্য, সেটাও ওই মাস ছয়েকের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তো আর মূল কাজ কনসোর্টিয়াম করতে বাস্তবিত হচ্ছে, সেটা এই এপ্রিলের শেষের দিকে শিপ চলে আসবে, এই প্ল্যান আছে। এবং আগামী নভেম্বরের মধ্যে এই আমাদের বাংলাদেশ সঙ্গে এই ব্রাঞ্চ কেবল এবং কোর কেবলের কাজটা শেষ হবে। 2006 সালে প্রথম সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয় বাংলাদেশ, আর দ্বিতীয় সাবমেরিন কেবলের সাথে 2017 সালে। 2025 সালে রাষ্ট্রায়ত্ত তৃতীয় সাবমেরিন কেবলের পাশাপাশি একই বছর প্রথমবারের মতো বেসরকারি খাতের সাবমেরিন কেবলের সাথেও যুক্ত হবে বাংলাদেশ। লাইসেন্সপ্রাপ্ত 3টি প্রতিষ্ঠানের এই জোটের উদ্যোক্তারা বলছেন, বেসরকারি সাবমেরিন কেবলের মাধ্যমে অতিরিক্ত 45,000 জিপিএস ব্যান্ডউইথের সক্ষমতা তৈরি হবে। এই কেবলটা হচ্ছে কি সিঙ্গাপুর থেকে বাংলাদেশ পর্যন্ত আসবে। অলরেডি 30-40%-এর মতন কাজ শেষ হয়ে গেছে। সিঙ্গাপুর থেকে সার্টেন একটা এরিয়া পর্যন্ত কেবল চলেও এসেছে। বাংলাদেশ পার্টের মেরিন সার্ভেটাও শেষ হয়ে গেছে। আশা করা হচ্ছে হলো কি আগামী জুলাই আগস্টে কেবল লেইংয়ের কাজ শুরু হবে। কক্সবাজার থেকে এটা টুয়ার্ডস টু সিঙ্গাপুর পর্যন্ত যাবে। বর্তমানে দেশে ব্যান্ডউইথের ব্যবহার 5,500 জিবিপিএস। এর মধ্যে 2,500 জিবিপিএস সরবরাহ করা হয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসি পিএলসির 2টি সাবমেরিন কেবলের মাধ্যমে। বাকিটা বেসরকারি আইটিসি অপারেটরের মাধ্যমে ভারত থেকে আমদানি করা হয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। কাল থেকে সাগরে 65 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ইলিশ সহ সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এটি শতভাগ কার্যকর হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। যদিও মৎস্যজীবীদের অভিযোগ, লম্বা সময় মাছ ধরতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। 2 মাস জাল ফেলা যাবে না সাগরে, তাই একে একে ফিরে আসছে মাছ ধরার ট্রলারগুলো। প্রতি বছরের মতো এবারও 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হবে। সংশ্লিষ্টরা বলছেন, মাছের উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ। 65 দিন সাগরে সকল ধরনের মাছ ধরা বন্ধ থাকে, সেইটি সুফলও কিন্তু আমরা ইলিশ উৎপাদনে পাচ্ছি। তখন জাটকা সহজেই বড় হচ্ছে। ইলিশ সহ এবং অন্যান্য মৎস্য প্রজাতিগুলোকে প্রকৃতিতে আবার ফিরিয়ে আনার জন্য বা তাদেরকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্যই এই 65 দিনের ব্যান পিরিয়ডটা করা হয়েছে। উপকূলবর্তী এলাকাকে নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। আর ট্রলার মালিক ও জেলেদের দাবি, লম্বা সময় মাছ ধরতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সরকার নিষেধাজ্ঞা জারি করে অভিযান দেয়, তখন আমরা কি যাই না, কিন্তু ভারতের বোটা বলে ঠিকই হারা মাছ ধরে লইয়া যায়। 2 কিস্তি চাল দেওয়ার কথা, এখন আমরা চালটা এখনো আমরা পাই না। সরকার 65 দিনে অভিযান দিছে এবং আমাদের কি কোনো কামাই রুজি নাই। সরকার যে গ্রামে যে কিস্তি সমিতি, এই সমিতি এখন বন্ধ করতে হইব। কয়েকদিন আগে অবরোধ গেছে, এখন আবার 7 দিন ধরে বোয়া, আবার শুনি সামনে অবরোধ।
আমরা অনেক কষ্টেই আছি। এটা আমরা সরকারের কাছে চাই যে আমাদের একটা মানে করুক, আমাদেরকে একটা সহযোগিতা করুক। অন্তত আমাদের ইদাত অঞ্চলের জেলেরা যেন এই 5 মাস সমুদ্র থেকে 5 মিটার থেকে 10 মিটার পানির মধ্যে মৎস্য আহরণ করতে পারে এবং সেই মৎস্য বাজারজাত করতে পারে এবং তা নিয়ে যেন কোনো সমস্যা নয় এ ব্যাপারে আশু হস্তক্ষেপ কামনা করছি। নিষেধাজ্ঞা পালনে সব পক্ষকে সহায়তা দেওয়ার আশ্বাস পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার। জেলেদের আর্থসামাজিক যে বিষয়টা সুরক্ষাটা নিশ্চিত হবে এবং মৎস্য দপ্তর এই বিষয়ে সবসময় সচেষ্ট রয়েছে যে জেলেদেরকে জীবনমান উন্নয়নে তাদের একটু পাশে থাকা, তাদের একটু সোহাগ দেওয়া এবং তাদেরকে ভালো মন্দ সবসময় জানান দেওয়া। 2015 সাল থেকে শুধু ইন্ডাস্ট্রিয়াল ট্রলার মৎস্য অবরোধের অধীনে ছিল। 2020 সাল থেকে ইঞ্জিন চালিত ট্রলারে নিষেধাজ্ঞার আওতায় আসে। আমিন বাবু, যমুনা নিউজ। গত বছর যেখানে মৌসুমের শেষে বেড়েছিল আলুর দাম, এই বছর মৌসুমের শুরুতেই বাজার কিন্তু বেশ চড়া। লাভবান কে হচ্ছেন, কৃষক না মজুতদার? এমন প্রশ্নের অনুসন্ধানে যমুনা টিভি। মিলেছে নতুন সব তথ্য। চলতি বছর মজুদে নেমেছে নতুন নতুন সব ব্যবসায়ীরা। কৃষকের ঘর ফাঁকা হতেই বাড়ছে ব্যবসায়ীদের দাপট। জয়পুরহাটের নতুন হাট পাইকারি আলুর বাজার সকাল থেকেই বেশ জমজমাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক ও ব্যবসায়ীদের আনাগোনায় সবসময় মুখর থাকে এই হাট। কৃষকরা বলছেন মৌসুমের শুরু থেকে বাজার চড়া, এতে আর্থিকভাবে লাভবান ঠিকই, তবে কৃষকদের দাবি উৎপাদনের চেয়ে মজুতেই ফায়দা বেশি। এত যে আলুর দাম হবে এটা আমি তো জানি না, আমি আগে কিছু বেচেছি, দাম কম পাচ্ছি 1000 টাকা মন। আলুর দাম যখন কৃষকের মাছ থেকে আলুটা শেষ হয়ে যায় তখন বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করে। যখন সিজন টাইমে তখন তো বাজার কম আসছিল, যখন কৃষকেরা বেচা কিনা শেষ হয়ে গেছে তখন দাম বাড়ছে। প্রথমে আলুর দাম বেশি, কৃষক একটু লাভবান হচ্ছে, কিন্তু কৃষকের লাভ সেরকম হচ্ছে না, কারণ উৎপাদন খরচ বেশি। ব্যবসায়ীরা বলছেন কৃষকের আলু প্রায় শেষ, পরবর্তীতে কৃত্রিম সংকট এবং দাম বৃদ্ধির আশঙ্কা তাদের। মার্কেটে আমাদের আলু নাই, কিন্তু চাহিদা বেশি, চাহিদার তুলনায় আলু আমরা কম পাচ্ছি, এই জন্য হয়তো দাম বেশি। এখান থেকে কিনতে আসি 2 টাকা লাভের আশায়, এখানে 40 কিনি, ওখানে যেতে 45 বেশি। হিমাগার সংশ্লিষ্টরা বলছেন গেল মৌসুমে দাম বেশি পাওয়ায় এবার অনেকেই মজুত করেছেন বেশি। এবছর কৃষক স্টোরমুখী বেশি, কারণ গত বছর পার্টিরা আলু তো লাভবান হয়েছে, দেখা দেখি কৃষক এবারে আলু রাখছে। ন্যায্য মূল্য পাওয়ায় আলু চাষে কৃষকরা আগ্রহী হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। তবে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। কৃষকরা ভালো দাম পেলে যে জিনিসটি হবে, কৃষকরা পরবর্তীতে আলু চাষের জন্য উৎসাহিত হবে। কিন্তু কৃষকের কাছ থেকে আলু কিনে একটি সিন্ডিকেট করে মজুত করে যদি একবারে যৌক্তিক পর্যায়ের যে দাম তার ঊর্ধ্বে যদি চলে যায়, আমাদের যে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমরা কোনোভাবেই বসে থাকবো না। জেলায় চলতি মৌসুমে 8,43,000 মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। 19টি হিমাগারে মজুদ আছে 1,78,623 মেট্রিক টন। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। বোরো ধানের বাম্পার ফলন হয়েছে ঝালকাঠিতে। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি হেক্টরে 6.5 টন ধান পাওয়া যাচ্ছে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় খুব সহজে উৎপাদিত ধান ঘরে তুলছেন এখানকার কৃষকেরা। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে থাকছে এক ধরনের শঙ্কা। কৃষি বিভাগ বলছে সরকারি প্রণোদনার ইতিবাচক প্রভাব পড়েছে। ঝালকাঠি জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পাকা বোরো ধান। ফলন ভালো হয়েছে, চলছে ধান কাটা এবং মাড়াইয়ের কাজও। গেল সপ্তাহে 1200 টাকা মন দরে ধান বিক্রি করেছেন এখানকার কৃষকেরা। এখন বিক্রি হচ্ছে 1050 টাকা দরে। শেষ পর্যন্ত এই দামও পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। নানা অজুহাতে অধিকাংশ কৃষকের কাছ থেকে ধান নিতে চায় না খাদ্য গুদাম কর্তৃপক্ষ। খোলা বাজারেও মিলছে না ন্যায্য মূল্য। উপায় কম পড়ছে, তাই বন্যা বাদলে আগে ধান ফান উঠেছি, দাইয়ে কোনো বন্যাটা না পায় না, আল্লাহর নামে ধান এবছর সুবিধাবি উঠছে। দামটা একটু কম, একটু ভালো হইলে আমাকে কৃষক একটু ভালো হইতে, আমার খরচা কাছে অনেক বেশি। প্রথম থেকে বাজারের দাম ভালো ছিল, 1300, 1350 ছিল, 1200 ছিল, এখন আইসে 1000, 1000 আইসে 900। ধানটা সরকার সরাসরি নিত, কিন্তু তাহলে আমরা কৃষকরা লাভবান হইতাম। 31 আগস্ট পর্যন্ত কৃষকের কাছ থেকে নির্ধারিত দামে বাছাইকৃত বোরো ধান এবং চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। অ্যাপসের মাধ্যমে কৃষক নির্বাচন করার কথা জানিয়েছেন কর্মকর্তারা। কৃষকরা
গুদামে ধান নিয়ে আসলে তাদের মান যাচাই করে মানসম্মত বিনির্দেশ মোতাবেক ধান সংগ্রহ করা হবে। কোনো কৃষকের যাতে হয়রানি না হয় সেক্ষেত্রে আমরা সচেষ্ট থাকব। কৃষি বিভাগ বলছে সরকারি প্রণোদনা এবং সঠিক পরামর্শ দেয়ায় চলতি বছর বোরোর ভালো ফলন হয়েছে। নতুন নতুন আধুনিক জাত এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বোরো চাষকে টেকসই এবং অধিক ফলন উৎপাদন পাওয়ার কারণে কিন্তু কৃষক ভাইরা বোরো চাষে দিন দিন উৎসাহিত হয়ে উঠছে। এবছর যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে কিন্তু এ কারণেই কিন্তু ঝালকাঠি জেলায় বোরোর আবাদ বেশি হয়েছে। চলতি বছর জেলায় 13,750 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। 82,500 টন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেবো আজকের পুঁজিবাজার লেনদেনের এই মুহূর্তের আপডেট। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম কার্যদিবসে বেশ বড় ধরনের পতন হয়েছে পুঁজিবাজারে। ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজারের প্রধান সূচকগুলো কিন্তু কমে গেছে এবং সেই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও পড়ে গেছে। ঢাকা শেয়ার বাজারের দিকে যদি দেখি তাহলে দেখবো যে আজকে প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি 75 পয়েন্টের মতো কমে অবস্থান করছে 5,441 পয়েন্টে। অন্য দুটি সূচকও কমেছে। ডিএসসি এর সূচক সেটি 16 পয়েন্টেরও বেশি কমে 1,195 পয়েন্টে আছে এবং থার্টি সূচক সেটি 23 পয়েন্টের মতো কমে 1,950 পয়েন্টে অবস্থান করছে। এবং ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত টোটাল ট্রেড করে ফেলেছে 219,97 লাখ টাকার মতো শেয়ার। এবং যেমনটি বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম সকালেই পড়ে গেছে। 332টি কোম্পানির শেয়ারের দাম কমে গেছে, 21টি কোম্পানির শেয়ারের দাম মাত্র বেড়েছে এবং অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি মাত্র রয়েছে 31টি কোম্পানির শেয়ারের দাম। টপ 20-তে আজকে বীজ হ্যাচারি এই কোম্পানির প্রথম অবস্থানে আছে এবং ইতিমধ্যে ট্রেড করে ফেলেছে এই কোম্পানিটি 13,91 লাখ টাকার মতো শেয়ার। এবং এই কোম্পানির ট্রেড হচ্ছে 73 থেকে 77 টাকার মধ্যে লাস্ট প্রাইস এখন পর্যন্ত 75 টাকা 20 পয়সা। এরপর জেনারেশন আছে দ্বিতীয় অবস্থানে এবং এটি ইতিমধ্যে 11,89 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে ফেলেছে। 9,38 লাখ টাকার কিছু বেশি লেনদেন নিয়ে অরিয়ন ইনফিউশন তৃতীয় অবস্থাটিতে হয়ে গেছে। লেভেলও চতুর্থ অবস্থানে আছে এবং 8,48 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। এবং পঞ্চম অবস্থানে অরিয়ন ফার্মা আছে এবং ইতিমধ্যে ট্রেড করেছে 6 কোটি টাকার কিছু বেশি। চট্টগ্রাম শেয়ার বাজার সেখানেও 125 পয়েন্টের মতো প্রধান সূচক যেটি সিএসপিআই সেটি কিন্তু কমে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি মাত্র 2,54 লাখ টাকার মতো শেয়ার ইতিমধ্যে সিএসসি টোটাল ট্রেড করে ফেলেছে। 155টি প্রতিষ্ঠানের মধ্যে এখানেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম পড়ে গেছে। 130টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, মাত্র 18টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি রয়েছে 7টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।